এক ছিল মোহনপুর গ্রাম। সেখানে চারিদিকে সুন্দর পরিবেশ, তবে গ্রামে ছিল না কোনো শান্তি। শোনো মন্ত্রী, সবাইকে জানিয়ে দাও, এবার প্রজাদের কর ডবল করে দাও। গতবার যা কর দিয়েছে এবার সবাই তার ডবল কর দিতে হবে। কথাটা তুমি সবাইকে ভালোভাবে জানিয়ে দাও। জি জি মহারাজ, আমি এক্ষুনি সবাইকে জানানোর ব্যবস্থা করছি। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। শোনো সিপাহী, রাজ্যের সবাইকে জানিয়ে দাও, রাজার আদেশ, গতবার যা কর দিয়েছে এবার তার ডাবল দিতে হবে সবাইকে। কেউ যদি অমান্য করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। জি মন্ত্রী মহোদয়, আমি সবাইকে জানানোর ব্যবস্থা করছি, আর এও জানিয়ে দিচ্ছি কেউ অমান্য করলে তার জন্য রয়েছে কঠিন সাজা। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। শোনো শোনো শোনো, সবাই শোনো, মহারাজার নতুন আদেশ। গতবার সবাই যে কর প্রদান করেছে এবার তার ডবল কর প্রদান করিতে হইবে। এই আদেশ যদি কেউ অমান্য করে তবে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। কি ব্যাপার রতন মিয়া, এত তাড়াহুড়ো করে কই চললা? অনেক ব্যস্ত সময় যাচ্ছে মনে হচ্ছে। না ভাই, তেমন ব্যস্ত না, একটু দুশ্চিন্তায় পড়ে গেছি আর কি। শুনুনি, রাজা ঘোষণা দিয়েছে এবার কর ডাবল দিতে হবে। হায় হায়, সর্বনাশ! এমনিতে এইবার তেমন ফসলই হয় নাই কারো, তার মধ্যে আবার ডাবল। শেষ এবার। কি যে করি, এমনিতেই এবার ফসল কম, তার মধ্যে যদি দিতে হয় ডবল কর, তাহলে তো ছাওয়াল নিয়ে না খাইয়ে থাকতে হবে না। ভারী মুশকিলে পড়ে গেলাম তো চাচা। আমিও তো সেটাই চিন্তা করছি, মহারাজা এই কোন ধরনের জুলুমে ফেললো বুঝতেছি নে। এবার খেতেও তেমন ফসল নেই। রাজসভায় তোমাদের স্বাগত। শোনো প্রজারা, এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমরা এবার দ্বিগুণ কর দেবে। গতবার যে কর দিয়েছ তার তুলনায়। কেউ যদি এই আদেশ অমান্য করেছ তাকে হাজতে নিক্ষেপ করা হবে, দেয়া হবে কঠিন শাস্তি। তাই যে যার মতো করে কর প্রদান করে যাবে। আজকের মতো রাজসভা এখানেই শেষ। চাচা, কি একটা ঝামেলায় পড়ে গেলাম। আমি মনে মনে ভাবিছিলাম এইবার কর দিব না, খেতে তেমন ফসল নেই, তার মধ্যে দ্বিগুণ দিতে হবে। না না, এটা জুলুম। এমন হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো চাচা? আমিও শুনে অবাক হয়েছি, মহারাজা এ কেমন জুলুম চাপিয়ে দিলেন? তিনি যে জানেন এবার সবারই খেতে ফসল কম হয়েছে। এই স্বপন মিয়া, কি করছো? নতুন খবর শুনছো নাকি? এবার কর কিন্তু দ্বিগুণ পরিমাণ দিতে হবে। কি বলো ভাই, এবার আমার ফসল হয়নি তেমন। এইদিকে আমার পরিবারও খুব অসুস্থ, আমি দিতে পারবো না। সবাই গঞ্জের মহাজনের কাছে গেছে, আমিও চললাম। সবই তো শুনলাম। আসলে এটা প্রজাদের উপর মহারাজা অন্যায় করছেন। তিনি তো জানেন এবার সবারই ফসল নষ্ট হয়ে গেছে, কারোরই তেমন ভালো ফসল হয়নি। তার মধ্যে যদি এই সিদ্ধান্ত নেয়, এটা জুলুম হয়ে যাবে সবার উপরে। এখন তোমাদের সিদ্ধান্ত কি? মহাজন, আমি সবার সাথে কথা বলেছি, তারা কেউই দ্বিগুণ কর দিতে রাজি না। প্রয়োজনে তারা লড়াই করবে। আসলে এটা প্রজাদের উপর মহারাজা অন্যায় করছেন, তিনি তো জানেন। তোমার কি খবর স্বপন মিয়া? সবার থেকে তোমার অবস্থা অনেক খারাপ। কি সিদ্ধান্ত নিলে? আমরাই ভয় পাচ্ছি কর দ্বিগুণের কথা শুনে। তুমি কি করবে? আমার অবস্থা ভালো না, আমাকে মেরে ফেললেও আমি কর দিতে পারবো না। দ্বিগুণ তো পরের কথা। আমি এমনিতেই ঠিক করে রেখেছিলাম এবার তো দিতে পারবো না, তাই সামনের বার দুইটা একসাথে দিব। কিন্তু এ কেমন জুলুম! মন্ত্রী মহোদয়, গ্রামের সবাই বলাবলি করছে তারা কেউই এবার কর দিবে না, আর দ্বিগুণ তো পরের কথা। তাদের এবার তেমন ফসল হয়নি, প্রয়োজনে তারা লড়াই করবে।
এগুলোই বলাবলি করছে লোকজন। মহারাজ, সবাই একজোট হয়েছে, কেউ এবার কর দেবে না। আর দ্বিগুণ তো পরের কথা, প্রয়োজনে নাকি তারা লড়াই করবে। এসব নাকি সবাই বলাবলি করছে। কি এত বড় সাহস! আমার বিরুদ্ধে ষড়যন্ত্র! সবগুলিকে আমার হাজতখানায় বন্দি করো, কঠিন সাজা দাও, ভবিষ্যতে যাতে কেউ এমন করার সাহস না পায়। এই, তুই নাকি কর দিবি না? এত বড় সাহস কোথায় পেলি তুই? কে দিয়েছে তোকে এত সাহস? না, আসলে এটা সাহসের কি হল। আমার এবার অনেক সমস্যা, তাই আমি এবার কর দিতে পারবো না। আমার পরিবার খুব অসুস্থ। তুই কর দেবি না, তোর ঘাড়ে দেবে। দাঁড়া, হাজতে গেলে সব টের পাবি যখন পিঠের উপর পড়বে। এ কি করছিস? শুনছো স্বপনকে নাকি রাজার সিপাহী ধরে নিয়ে গেছে। তাড়াতাড়ি আয়, কাজ পরে করিস। হায় হায়, কি বলিস? চল চল, এক্ষুনি চল। রাজা কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবে না? এই, তুই নাকি বলে বেড়াস এবার কিছুতেই কর দিবি না? তোর সাহস তো কম না। না না মহারাজা, আমি বলেছিলাম এবার আমার অনেক সমস্যা, তাই এবার করটা দিতে পারবো না, সামনে দিয়ে দেব। তুই আমার রাজ্যে থেকে এত বড় কথা বলার সাহস পেলি কোথায়? সিপাহী, ওকে এক্ষুনি বন্দি করো। সর্বনাশ হয়ে গেছে মহাজন, দয়া করে আমার স্বামীকে বাঁচান। আমার স্বামীকে রাজার লোকজন ধরে নিয়ে গেছে। কি বলছো? কখন? তুমি চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। মহারাজ এখন অনেক অত্যাচার করছে সবার উপর। কেন জানি না হঠাৎ করে এমন হয়ে গেল। শোনো তোমরা, স্বপনকে মহারাজের লোকজন ধরে নিয়ে গেছে, তাই তোমাদের সবাইকে ডাকা। এখন তোমরা বলো তোমাদের সিদ্ধান্ত কি? তাই তোমাদের সবাইকে ডাকা। মহাজন, রাজার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এর একটা বিহিত করতেই হবে আমাদের, তা না হলে বিপদ হয়ে যাবে। জি মহাজন, ও ঠিকই বলেছে। সময়ের কাজ সময় না করলে পরে আর হবে না। এখনই সময় সবার একত্র হওয়া। সময়ের কাজ সময় না করলে পরে আর হবে না। মহারাজ, আমার স্বামীকে ছেড়ে দিন। আমার স্বামীর কোনো দোষ নেই, আমাদের অনেক সমস্যা, তাই সে বলেছে এবার কর দিবে না। আমি কথা দিচ্ছি মহারাজ, সব ঠিক হয়ে গেলে আমরা সব কর পরিশোধ করে দেব। খামোশ! এই, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? তোর স্বামী কর দিবে না, তাই তাকে হাজতে নিক্ষেপ করেছি। তুই এসেছিস তার সাফাই গাইতে? মন্ত্রী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বন্দি করো এটাকে। জি জি মহারাজ, আমি এক্ষুনি একে বন্দি করছি। আপনি নিশ্চিন্তে থাকুন। এ রাজার সামনে কিভাবে কথা বলতে হয় জানো না? এক্ষুনি চলো হাজতে, সেখানে গেলে টের পাবি। শোন, তোমরা সবাই রেডি হও। আমাদের এক্ষুনি যা করার করতে হবে। স্বপন ও তার বউকে রাজা বন্দি করেছে। কর না দিলে আমাদের কাউকে ছাড়বে না রাজা। তাই তোমরা সবাই যে যার মতো রেডি থাকো। হ্যাঁ, তোমরা রেডি থাকো। আর সহ্য হচ্ছে না, এটার একটা বিহিত করতেই হবে। রাজা নিরীহ মানুষদের ধরে ধরে হাজতে নিচ্ছে, এটা চরম অন্যায়। জি মহাজন, এটা অন্যায়। আমরা রেডি আছি সব সময়, আপনি চিন্তা করবেন না। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। গ্রামের সকল লোকজন একসাথে হয়েছে, আমাদের আর বাঁচার উপায় নেই। সবাই ক্ষেপে গেছে, আমাদের আর বাঁচার রাস্তা নেই। মহারাজ, এক্ষুনি যা করার করেন। হায় হায়, কি বলো মন্ত্রী? সবাই কিভাবে এক হলো? দেখো, গিয়ে সামলাও তাদের। সিপাহীরা কোথায়? দলবল বাড়াও, তাদেরকে থামাও, তাদের জেলে নিক্ষেপ করো, কঠিন সাজা দাও। এই রাজা মশাই, অনেক হয়েছে। এবার আপনার অত্যাচারের শেষ দেখে ছাড়ব। তাড়াতাড়ি বের হন বলছি। আমরা ভিতরে ঢুকলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে। বের হন এক্ষুনি। আপনাকে আমরা আর রাজা হিসেবে চাই না। বাঁচতে চাইলে ক্ষমতা ছেড়ে দিন। হ্যাঁ, কেউ আপনাকে রাজা হিসেবে চায় না, তাই বাঁচতে চাইলে এক্ষুনি ক্ষমতা ছাড়ুন, অবস্থা খারাপ হওয়ার আগে। সবাই কিন্তু পদক্ষেপ নিয়েই এসেছে, অনেক অন্যায় করেছেন। আর না। মহারাজ,
বাঁচতে চাইলে পালান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, সিপাহীরা যে যার মতো পালিয়েছে, আমরা আটকা পড়ে আছি, এখনো সময় আছে মহারাজ, বাঁচতে চাইলে পিছন দিয়ে পালান, সামনে দিয়ে সবাই ঘিরে ফেলেছে আমাদের। হায় হায়, কি করলাম আমি? আমার ক্ষমতা দাপট কোথায় যাবে এগুলো? না না, আমি মেনে নিতে পারছি না। মন্ত্রী, তুমি একটা কিছু করো, মোহর যা লাগে নাও, তবুও কিছু একটা করো। আমরা কিছুতেই বিশ্বাস হচ্ছে না, ওদের বুঝিয়ে বলো, কিছু একটা করো। না না, আমি মেনে নিতে পারছি না। 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 পরিস্থিতি খারাপ দেখে মন্ত্রী রাজাকে নিয়ে পিছন দিয়ে পালিয়ে যায়। এরপর গ্রামের লোকজন রাজমহলে ঢুকে পড়ে। সবার মুখে এক আনন্দের ছাপ। সবাই অনেক মহা খুশি, রাজা পালিয়েছে। তারপর তাদের পছন্দ করা রাজাকে তারা সিংহাসনে বসালো। সবাই সবার চাওয়া পাওয়া রাজার কাছে বললেন। রাজা সবার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তাদের গ্রামে শান্তি ফিরে এলো সবার মনে। সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে লাগলো। গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাও। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।